আমরা পাঠ করছিলাম ইবনে গোলাম সামাদের লেখা আত্মপরিচয়ের সন্ধানে বই থেকে। আজকের প্রবন্ধ হিন্দুত্ববাদ। হিন্দু নামটা ফার্সি ভাষায়। সংস্কৃত ভাষায় যেখানে হয় দন্তস্ব সেখানে ফার্সিতে হয় হ। যেমন সপ্তাহকে ফার্সিতে বলে হপ্তা, সুরাকে বলে হুরা। সম্ভবত সিন্ধু নদীর তীরবর্তী লক্ষ্যে প্রাচীন ফার্সিক বা পাহলবি ভাষায় বলা হতো হিন্দু। এই থেকেই হিন্দু নামের উদ্ভব হতে পেরেছে। নামটা কেবলই ধর্মবাচক নয়, ভারতীয় শাসনতন্ত্রে বলে যারা মুসলমান, খ্রিস্টান, ফার্সিক অথবা ইহুদি নয় তারা সকলেই আসবে হিন্দু কোড বিলের আওতায়। আদালতে তাদের বিবাহ ও পারিবারিক বন্ধন নিয়ন্ত্রিত হবে হিন্দু কোড বিল দ্বারা। হিন্দু শব্দটির আর কোনো বিশেষ সংজ্ঞা প্রদান করা হয়নি ভারতের রাষ্ট্রিক আইনে। উত্তর ভারতে প্রাচীন আর্য সভ্যতা ও সংস্কৃত সাহিত্যের প্রভাবে উদ্ভব হতে পেরেছিল একটি সাধারণ সংস্কৃতিবোধ, যাকে নাম দেওয়া হয়েছে হিন্দুত্ব। ব্রিটিশ শাসনামলে উদ্ভব হতে পারে হিন্দুত্ববাদের, যা এদেশের রাজনীতিকে করে গভীরভাবে প্রভাবিত। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে প্রধানত ইউরোপীয়দের চেষ্টায় মধ্য এশিয়া থেকে মুসলিম আগমনের আগে ভারতের সভ্যতা বা হিন্দু সভ্যতা নিয়ে বিশেষ গবেষণার সূত্রপাত ঘটে। অনেক ইউরোপীয় মনীষী প্রাচীন হিন্দুদের সঙ্গে ইতিহাস প্রসিদ্ধ প্রাচীন গ্রিক ও রোমান এবং বর্তমান ইউরোপের ইংরেজ, ফরাসি, জার্মান জাতির জ্ঞাতিত্বের সম্বন্ধ উদ্ঘাটন করে দেখাতে চান। তারা বলতে চান বেদের ভাষা হলো প্রাচীন আর্য ভাষা। আর্যরা গড়ে তুলেছে পৃথিবীর বিভিন্ন জাতিসমূহের মধ্যে সর্বাধিক সভ্যতা। আর্যভাষী ইংরেজ, ফরাসি, জার্মান জাতিরা হলো বর্তমান বিশ্বের জাতিসমূহের মধ্যে সর্বাধিক অগ্রসর। হিন্দুরাও পারে এদের মতো অগ্রসর হতে, কারণ হিন্দুরা হলো এদের সঙ্গে জ্ঞাতিত্বের সম্বন্ধে আবদ্ধ। এরা সকলেই একই আদিম আর্য বংশোদ্ভব। এর ফলে এই উপমহাদেশে এক বিশেষ হিন্দুত্ববাদের উদ্ভব হয়, যা হিন্দু মুসলমান বিদ্বেষকে তীব্র করে তোলে। কারণ হিন্দুরা ভাবতে শুরু করে যে মুসলমানদের তুলনায় তারা জন্মগতভাবেই শ্রেষ্ঠ, কেননা তাদের ধমনী ও শিরা বহন করে চলেছে আর্য রক্ত। অষ্টাদশ শতকের প্রথম দিকে মুসলমানরা ভারতবর্ষের অধিকাংশ ভাগের উপর আধিপত্য করত। হিন্দুরা এসব অঞ্চলে ছিল মুসলিম শাসনের অধীনে। হিন্দুরা এই অধীনতার পাশ ছিন্ন করতে চায়। এর ফলে ব্রিটিশ বিদ্বেষের চাইতে মুসলিম বিদ্বেষ পেতে চায় প্রাধান্য। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে বিংশ শতকে যে হিন্দু মুসলমান সমস্যা তীব্র আকার ধারণ করে এবং যাহার ফলে পাকিস্তানের সৃষ্টি হয়, ঊনবিংশ শতকের জাতীয় জাগরণের মধ্যে যে তাহার বীজ নিহিত ছিল, এই সত্য অস্বীকার করা কঠিন। রমেশচন্দ্র মজুমদার মহাশয় এখানে জাতীয় জাগরণ বলতে বুঝিয়েছেন হিন্দু জাতীয় জাগরণকে। আমরা এখন জানি যে এই আর্য শ্রেষ্ঠত্বের ধারণা ঐতিহাসিকভাবে সত্য ছিল না, কারণ মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা ছিল অনার্য সভ্যতা, আর তা ছিল আর্য সভ্যতার চাইতে বহুগুণে উন্নত। সারা ভারতে সকলেই আর্য নয়, সকলে আর্য পরিবারভুক্ত ভাষায় কথাও বলে না। দক্ষিণ ভারতের বিরাট অংশে মানুষ কথা বলে দ্রাবিড় পরিবারভুক্ত ভাষায়। দ্রাবিড়ভাষীদের কাছে সুপ্রাচীন লিখিত সাহিত্য, তাদের ছিল উন্নত সভ্যতা, ছিল নিজস্ব লিপি, বত্তেলিত্ব। কিন্তু যেহেতু ঊনবিংশ শতাব্দীর শেষভাগে অনার্য সভ্যতা সম্পর্কে জ্ঞান ছিল কম অথবা প্রায় ছিলই না, তাই আর্য সভ্যতার অহংকারকে কেন্দ্র করে এই উপমহাদেশের উপরভাগে গড়ে উঠতে পারে সভ্যতার বিশেষ ধরনের হিন্দুত্ববাদের অহংকার। এই অহংকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র পালন করেন বিশেষ ভূমিকা। রবীন্দ্রনাথও অনুসরণ করতে চান এই হিন্দুত্ববাদকে। কলকাতা শহর থেকে ছিল সারা ব্রিটিশ ভারতের রাজধানী। কলকাতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই হিন্দুত্ববাদ প্রভাবিত করে সমগ্র ভারতবর্ষে। হিন্দুরা চেয়েছিল এদেশ থেকে মুসলমানদের বিধর্মী ও বিদেশি বলে বিতাড়িত করতে, এবং যেহেতু তাদের সভ্যতা আর্য সভ্যতার ধারক বাহক নয়, তাই তারা ভাবে এই দুই সভ্যতার সমন্বয় অসম্ভব। তুর্কি ও মুসলিম সভ্যতা আর্য সভ্যতার সঙ্গে কোনো দিক থেকে সঙ্গতিপূর্ণ নয়। এক্ষেত্রে সভ্যতার সংঘাত অনিবার্য। এছাড়া
মুসলমানরা হলো জন্মগতভাবেই হিন্দুদের চাইতে হীন, কেননা তারা আর্য বংশোদ্ভব নয়। কিন্তু বাংলায় এই আর্যত্বের সঙ্গে এসে মিশে অনেকে অনার্য হিন্দু দেবদেবীর ধারণা। বাংলাদেশে হিন্দু শিক্ষিত তরুণেরা মা কালীর পূজার মাধ্যমে লাভ করতে চায় ঐশী শক্তি। এই শক্তির সাহায্যে তারা এক পর্যায়ে চায় ইংরেজ শাসনেরও অবসান ঘটাতে। 1905 থেকে 1930 সাল পর্যন্ত এই 25 বছর ধরে বাংলাদেশের শিক্ষিত হিন্দু তরুণেরা নিয়োজিত ছিলেন সন্ত্রাসবাদী আন্দোলনে। 1930 সালের 18 এপ্রিল কিছু হিন্দু তরুণীসহ আক্রমণ করে চট্টগ্রামের অস্ত্রাগার সূর্য সেনের নেতৃত্বে। এই দলে কোনো মুসলমান ছিল না। এই দলটিও ছিল কার্যত একটি হিন্দুত্ববাদী দল, যদিও এখন একে বলা হচ্ছে একটি অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী প্রজাতান্ত্রিক সংগঠন। প্রশ্ন তোলা যেতে পারে, মুসলমানরা কেন কোনো বিপ্লবী দল গড়তে চায়নি? এর কারণ হলো সিপাহী অভ্যুত্থানের পরে ইংরেজদের সাথে তারা যেতে চায়নি সরাসরি সংঘাতে, কারণ তারা ভেবেছে এর ফলে বাড়বে হিন্দুত্ববাদীদের শক্তি। মোজাফফর আহমদ তার আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি নামক বইতে বলেছেন, বাংলাদেশের সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন নিঃসন্দেহে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, কিন্তু তা হিন্দুদের উত্থানের আন্দোলনও ছিল। উদ্দেশ্য ছিল হিন্দু রাজত্বের পুনঃপ্রতিষ্ঠা। বারীন্দ্র কুমার ঘোষও আন্দামান হতে ফেরার পরে এই কথাই লিখেছিলেন। তার সেই পুস্তকখানি এখন দুষ্প্রাপ্য। 1920-এর দশকে সন্ত্রাসবাদী বিপ্লবীদের মধ্যে ধারণার পরিবর্তন শুরু হয়েছিল। তবুও আমি 1923 থেকে 1924 সালে তাদের একজন বড় নেতাকে দেখেছি যে বিকালে তিনি জেলে এলেন, তারপরের সকালে জেল অফিসে একটি সম্ভ্রমাকর্ষক কালের ছবির জন্য অর্ডার পাঠালেন। 1930-এর দশকে সন্ত্রাসবাদী বিপ্লবীরা জেলখানায় মার্ক্সবাদ লেনিনবাদ পড়েছিলেন এবং তাদের ভিতর হতে বহু সংখ্যক লোক ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। অনেকে মনে করেন শেষ বয়সে মোজাফফর আহমদ সাম্প্রদায়িক হয়ে পড়েন, তাই সন্ত্রাসবাদীদের সম্পর্কে এরকম মন্তব্য করেছেন। কিন্তু কেবল তিনিই যে এরকম ধারণা পোষণ করেছেন তা নয়। ব্রিটিশ কমিউনিস্ট পার্টির এক কালের বিখ্যাত নেতা রজনী পাম দত্ত তার বহুল পঠিত ইন্ডিয়া টুডে বইতে বলেছেন, ধর্মের ভিত্তির উপর জাতীয়বাদকে দাঁড় করাতে যেয়ে গোটা হিন্দু জাতীয়তাবাদীরা কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করতে পারেননি, বরং হিন্দুদের উপর অধিক গুরুত্ব প্রদান করবার ফলে মুসলমানদের তারা পারেননি কাছে টানতে। সন্ত্রাসবাদীরা মনে করতেন ব্রিটিশ রাজ্যের উচ্চ সরকারি কর্মচারীদের হত্যা করলে ব্রিটিশ প্রশাসন ভেঙে পড়বে, ঘটবে ব্রিটিশ রাজ্যের পতন। এই রাজ্যে তাদের নাম হয়েছিল সন্ত্রাসবাদী, কারণ এরা চেয়েছিলেন ব্রিটিশ উচ্চ রাজকর্মচারীদের মনে আতঙ্ক সৃষ্টি করে তাদের উপর নির্ভরশীল ব্রিটিশ রাজকে দুর্বল করে দিতে। এছাড়া সন্ত্রাসবাদীরা ইউরোপীয় অ্যানার্কিস্টদের মতো মনে করতেন অরাজকতা বহন করে আনবে সমাজ বিপ্লব। 1930 সালের 18 এপ্রিল রাত্রি 9:45 চট্টগ্রামের সন্ত্রাসীরা সেখানকার সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করে এবং চট্টগ্রাম শহরকে 10 দিন দখল করে রাখে। সেই সময় এটা ছিল একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা, কিন্তু এই সন্ত্রাসবাদী দলে কোনো মুসলমান ছিল না। এটা ছিল কেবলই একটা হিন্দুত্ববাদী দল। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ছিল এর রাজনৈতিক চেতনার উৎস। এরপর 1932 সালে 24 সেপ্টেম্বর প্রীতিলতা ওয়েদেদার এর নেতৃত্বে চট্টগ্রামের শহরতলিতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয়। তিনি এখানে আহত অবস্থায় সায়ানাইড ক্যাপসুল খেয়ে মারা যান। মৃত্যুর পর তার দেহ তল্লাশি করে বুকে ব্লাউজের মধ্যে শ্রীকৃষ্ণের একটি ছবি পাওয়া যায়। সন্ত্রাসবাদী দলে কেবল যে মুসলমানদেরই নেওয়া হতো না তা নয়, নিম্নবর্ণের হিন্দুদেরও নেওয়া হতো না। উচ্চবর্ণের হিন্দুদের মধ্য থেকে বাছাই করে গ্রহণ করা হতো হিন্দু তরুণদের। এই সময়ের সরকারি নথিপত্র থেকে এর প্রমাণ পাওয়া যায়। বাংলা হিন্দু বিপ্লবী আন্দোলনের সঙ্গে সতীশচন্দ্র বসু কর্তৃক স্থাপিত অনুশীলন সমিতির নাম বিশেষভাবে জড়িত। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ নামক উপন্যাস থেকে এই নামটি গৃহীত হয়েছিল। বঙ্কিমচন্দ্রকে ধরা যায় এই উপমহাদেশের হিন্দুত্ববাদের জনক হিসেবে। কেশব বলিরাম হেজওয়ার ছিলেন ভোপালের লোক। তিনি কলকাতায় আসেন মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করতে।
কলকাতায় ছাত্র থাকাকালীন তিনি যুক্ত হন অনুশীলন সমিতির সঙ্গে। ডাক্তারি পাশ করবার পর তিনি ফিরে যান নাগপুরে। সেখানে গড়েন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে একটি দল। আরএসএস, আগে অনেক সময় লেখা হতো আরএসএস। দলটির লক্ষ্য হয় ভারত থেকে ব্রিটিশ রাজের অবসান ঘটিয়ে হিন্দু রাষ্ট্র স্থাপন। এই আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতের নানা স্থানে। কেশব হেজওয়ারের পর এই দলের নেতা হন মাধব সদাশিব গোলওয়ালাকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দলটি গোলওয়ালাকরের নেতৃত্বে হয়ে ওঠে হ্যার হিটলারের বিশেষ ভক্ত এবং সমর্থন করতে থাকে হিটলারের আর্যবাদকে। দলটি হয়ে ওঠে ভয়ঙ্করভাবে আর্য হিন্দুত্ববাদী। এই দলের একজন সমর্থক নাথুরাম বিনায়ক গডসে পরে মোহনদাস করমচাঁদ গান্ধীকে দিল্লির প্রার্থনা সভায় গুলি করে হত্যা করে। মোহনদাস করমচাঁদ গান্ধীর অপরাধ ছিল তিনি চাচ্ছিলেন যে সে সময়ে দিল্লিতে সংগঠিত ভয়াবহ হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ করতে। গান্ধী হত্যার পর এই দলের বিরুদ্ধে ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়, কিন্তু তবুও দলটির প্রভাব প্রতিপত্তি কমে না। পণ্ডিত জওহরলাল নেহেরু 1963 সালে দলটির কর্মীদের ডেকে পাঠান দিল্লিতে লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্যারেডে অংশ নিতে, কারণ দলটি 1962 সালে চীন ভারত যুদ্ধে হিমালয় অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীকে দিয়েছিল বিশেষ সাহায্য সহযোগিতা। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আরএসএসের স্বেচ্ছাসেবকদের ডাকেন দিল্লির রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা আনবার জন্য। দলটির কথা আসছে কারণ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় ছিলেন এই সংগঠনটির সক্রিয় সদস্য। কিছুদিন আগে অনেকে বলতেন হিন্দুত্ববাদ সেকেলে হয়ে গিয়েছে, কিন্তু তা যে হয়নি সেটা ভারতের বর্তমান রাজনীতি থেকে সুস্পষ্ট হতে পারছে। ভারতের হিন্দুত্ববাদ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে বিপজ্জনক। আমাদের কথা হবে পরবর্তী আরেকটি প্রবন্ধে। ধন্যবাদ।